দর্শক বন্ধুগণ, আজকে আমরা একটি ভিন্ন ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করতে চলেছি। এই অনুষ্ঠানটি সেই সমস্ত স্টুডেন্ট এবং তাদের বাবা মাদের জন্য যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরির সন্ধান করছে। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো যে আপনারা নিজেদেরকে কিভাবে ইন্ডাস্ট্রি উপযোগী বা এমপ্লয়েবল করে তুলবেন। আজকের দিনে প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সেখান থেকে প্রচুর স্টুডেন্টরা পাশ করে বেরোচ্ছে, কিন্তু ন্যাসকম এবং বিভিন্ন সংস্থার সমীক্ষা অনুযায়ী দেখা গেছে যে 70 থেকে 80% স্টুডেন্টই চাকরি পাচ্ছে না, অর্থাৎ দে আর নট এমপ্লয়েড। এক্সিএসপি সল্টলেকের বুকে অবস্থিত এমন একটি সংস্থা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের বিগত 5 বছর ধরে স্কিল বেস ট্রেনিং দিয়ে তাদেরকে চাকরির উপযুক্ত করে তুলছে। এক্সিএসপির পক্ষ থেকে আজকে আমরা পেয়ে গেছি সুনিপাদিকে, যিনি নিজে একজন একাডেমিশিয়ান এবং দীর্ঘদিন ধরে এই সংস্থার সাথে যুক্ত। সুনিপাদি, আপনার কাছে জানতে চাইবো যে স্টুডেন্টদের এই আনএমপ্লয়াবিলিটির কারণটা কি? কেন ন্যাসকম অনুযায়ী বলা হচ্ছে যে 70 থেকে 80% স্টুডেন্ট জব উপযুক্ত নয়? দেখুন, এর কারণ অনেকগুলো। প্রথমত, স্টুডেন্টরা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট সম্পর্কে ওয়াকিবহাল নয়। কলেজের সিলেবাসগুলো তৈরি হয় অনেক কিছু মাথায় রেখে, তাই যখন তখন কলেজের সিলেবাস চেঞ্জ করা সম্ভব হয় না। কিন্তু ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট সবসময় চেঞ্জ হচ্ছে, ফলে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট আর কলেজের সিলেবাস দুটোর মধ্যে একটা গ্যাপ থেকে যায়। তাই শুধুমাত্র সিলেবাস ডিপেন্ডেন্ট থিওরিটিক্যাল অ্যাপ্রোচ আজকের দিনে যথেষ্ট নয়। দ্বিতীয়ত, স্টুডেন্টরা আজকের দিনে যে সমস্ত সিলেবাস পড়ছে, যে সমস্ত সাবজেক্ট পড়ছে, ঠিকমতো জ্ঞান অর্জন করতে পারছে না। যেমন ধরুন, যে সাবজেক্টটি সে পড়ছে সেটি ঠিক করে বোঝে না। তাছাড়া কখনো কখনো যে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টগুলো করছে সেগুলো কিছু না বুঝেই শুধুমাত্র প্রসেস ফলো করছে। ফলে স্টুডেন্টদের কিছু জ্ঞান কম থাকে। এমনকি এমনও দেখা গেছে যে কিছু স্টুডেন্ট আগের বছরের কিছু প্রশ্ন উত্তর মুখস্থ করে পাশ করে যাচ্ছে, কিন্তু তারা ভালোভাবে পাশ করলেও চাকরির বাজারে একেবারেই অর্থহীন। তৃতীয়ত, কিছু স্টুডেন্ট লেখাপড়ায় ভালো হলেও তারা ইন্টারভিউতে ঠিকমতো অ্যাপ্রোচ করতে পারে না। তার কারণ তারা উত্তরটা জানে, কিন্তু তাও উত্তর দিতে ভয় পায় ডিউ টু ল্যাক অফ কমিউনিকেশন স্কিল। ফাইনালি, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আর 5টা সাবজেক্টের থেকে একদম আলাদা। এর জন্য চাই কিছু স্কিল বেসড ট্রেনিং এবং কিছু প্রজেক্ট বেসড লার্নিং, যার জন্য উপযুক্ত গাইডেন্স খুব দরকার। ধন্যবাদ সুনিপাদি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন দিকে আলোকপাত করতে চাইব, কিন্তু প্রথমেই যেটা জানতে চাইবো যে প্রজেক্ট বেসড লার্নিং বলতে আপনারা ঠিক কি বোঝাতে চাইছেন? দেখুন, প্রজেক্ট বেসড লার্নিং হচ্ছে এমন একটা বিষয় যার মাধ্যমে স্টুডেন্টরা একটি নতুন এক্সপিরিয়েন্স গেইন করে। এর মধ্য দিয়ে ওরা ওদের থিওরিটিক্যাল নলেজ, ক্রিটিক্যাল অ্যানালিসিস এবং ক্রিয়েটিভিটি ইউজ করে যে কোনো প্র্যাকটিক্যাল সমস্যার সমাধান করতে শেখে, যেটা একটা ইঞ্জিনিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টা যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝান। যেমন ধরো, তুমি 5 জন অতিথিকে ডিনারের জন্য নিমন্ত্রণ করলে। এখন ডিনার জিনিসটা কি, সেটা কখন খায়, তাতে তুমি কি কি খাওয়াতে পারো, এই পুরো ব্যাপারটাই হলো ডিনার সম্পর্কে থিওরিটিক্যাল নলেজ। এরপর তুমি এই ডিনারে কে কি খেতে পছন্দ করবে, তোমার অতিথিরা 5 জন অতিথি 5 রকম খেতে পছন্দ করবে, তারা কে কি খেতে পছন্দ করবে, তাদেরকে তুমি কেমন ভাবে একই সঙ্গে তাদের পছন্দ অনুযায়ী খেতে দেবে, এটা হলো ক্রিটিক্যাল অ্যানালিসিস। এবং ফাইনালি, কেমন করে তুমি রান্নাটা করবে, সেটা হলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা। এরপর সেটাকে কিভাবে পরিবেশন করবে, সেটা হলো প্রেজেন্টেশন। তার হাইজিন দিকটা ঠিক রাখা বা কোয়ালিটি অ্যাসিওরেন্স ঠিক রাখা, এগুলো হলো প্রজেক্টের এক একটা পার্ট। যেহেতু তুমি রান্নার ইঞ্জিনিয়ার, তাই তোমাকে সব দিকে খেয়াল রাখতে হবে। সব দিকটা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে করাকেই হলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। অসাধারণ সুনিপাদি। এখন আপনি আমাদেরকে বলুন যে এই প্রজেক্টের ইম্পর্টেন্স ইন্ডাস্ট্রিতে ঠিক কতটা, কারণ এর উপরেই তো ডিপেন্ড করছে একটা স্টুডেন্টের রিক্রুটমেন্ট। ঠিক তাই, ইন্ডাস্ট্রিতে প্রজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। যে কোম্পানি যত দ্রুত ভালো প্রজেক্ট ডেলিভার করতে পারবে, তার উন্নতির সুযোগও ততটাই দিল। আবার যে কোম্পানি সময়ের মধ্যে প্রজেক্ট ডেলিভার করতে পারবে না, সে কিন্তু চরম লস করবে, কারণ পরের অর্ডার আর সে পাবে না। সুতরাং এই প্রফিট বা লস পুরোটাই ডিপেন্ড করে যারা কাজ করছে তাদের উপর, অর্থাৎ ইঞ্জিনিয়ারদের উপর। সুতরাং তাদেরকে যখন কোম্পানি সিলেক্ট করবে, ভালোভাবে যাচাই করে তো নেবেই। ঠিক কি কি ধরনের স্কিল দরকার একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে ওঠার জন্য? প্রথমত, টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিল ছাড়া একজন ইঞ্জিনিয়ার জাস্ট ইউজলেস।
ইন্ডাস্ট্রিতে তার কোনো জায়গাই নেই। দ্বিতীয়ত কমিউনিকেশন স্কিল, এটা হওয়া খুব ইম্পর্টেন্ট। কমিউনিকেশন স্কিল খুব ভালো হতে হবে। তার তার কারণ একটা প্রজেক্টে অনেক ইঞ্জিনিয়ার কাজ করছে, কোনো ভুল হলো, কোনো কিছু প্রবলেম হলো, কোনো সমস্যা হলো, সেখানে কিন্তু সবার সঙ্গে আলোচনা করে কাজটা করতে হবে, কাজটা থেমে যেন না যায়। আর তৃতীয়ত ট্রাবল শুটিং এবং টেনাসিটি। যে কোনো প্রজেক্ট করলে প্রথমেই যে সফলতা চলে আসবে তা না। সেজন্য যেমন ধরুন কোড রান করলো না, হার্ডওয়্যারের কোনো সমস্যা দেখা দিল, এই সমস্ত প্রবলেমগুলোকে কিভাবে সলভ করবে সেটা কিন্তু একজন ইঞ্জিনিয়ারকেই বুঝতে হবে। ফলে তার ট্রাবল শুটিং এর ক্ষমতাটা থাকা খুব আবশ্যক। এরপর টেনাসিটি। ট্রাবল শুটিং এর জন্য ওই প্রজেক্টটিতে লেগে থাকতে হবে, নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য ট্রাবল শুটিং এবং টেনাসিটি খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একজন ইঞ্জিনিয়ারকে সফল হতে গেলে প্রথম থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। তা সেক্ষেত্রে এক্সিএসপি তাকে কিভাবে সাহায্য করতে পারে? কিন্তু টেকনিক্যাল স্কিল হলো মেইন কথা, তাই প্রথমেই বেছে নিতে হবে একটি ভালো টেকনোলজিক্যাল ফিল্ড। যেমন আমাদের কাছে এমবেডেড সিস্টেম, ভিএলএসআই ডিজাইন, জাভা, অ্যান্ড্রয়েড এই সব কিছুর ওপর অনেক প্রজেক্ট রয়েছে। আমরা প্রথমেই স্টুডেন্টদেরকে সাহায্য করি তার মধ্যে থেকে কোনো একটি বেছে নিতে। ওকে, মানে প্রজেক্ট সিলেকশন। আচ্ছা, এরপরে? তারপরেই শুরু হয় প্রজেক্ট প্ল্যানিং, মানে কিভাবে সে প্রজেক্টটি বানাবে। তার প্রপার প্ল্যানিং দরকার, যেমন তার সার্কিট, কিভাবে সে পুরো প্রজেক্টটি করবে। দ্বিতীয়ত কম্পোনেন্ট সিলেকশন, বা সে কি কি কম্পোনেন্ট ওতে ইউজ করবে ওই প্রজেক্টে। তারপর হলো টাইম প্ল্যানিং। টাইম প্ল্যানিং মানে কতক্ষণ সময়ের মধ্যে সে কি কাজ করলে ওই সেমিস্টারের মধ্যে সে ওই প্রজেক্টটি সম্পূর্ণ করতে পারবে, কারণ সময়টা খুব ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিতে। সেজন্য ওদের যেমন সেমিস্টারে 6 মান্থস টাইম থাকে, তো সেই 6 মান্থসের মধ্যে ওরা কতগুলো প্রজেক্ট করতে হবে, সেই প্রজেক্ট কি সময়ের মধ্যে করতে হবে সেটা প্ল্যান করে ঠিকভাবে কাজ করে। সেই পুরো গাইডেন্সটা কিন্তু আমরা প্রোভাইড করি। ভেরি ইন্টারেস্টিং। তারপর শুরু হয় অ্যাকচুয়াল ট্রেনিং। মানে কেউ যদি এমবেডেড সিস্টেমের উপর প্রজেক্ট করে, তাকে প্রথমেই শেখানো হয় এমবেডেড সিস্টেম কি, তারপর মাইক্রো কন্ট্রোলার কি, মাইক্রো কন্ট্রোলারের আর্কিটেকচার, ইন্টারফেসিং এই সমস্ত কিছু ধাপে ধাপে শেখানো হয়। এরপর শুরু হয় আসল প্রজেক্টের কাজ, সার্কিট করা, কোড করা, দেন ইমপ্লিমেন্টেশন। পুরোটা করার পর যখন প্রজেক্ট পুরোপুরি রান না হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে শেখানো হয়। এরপর যখন প্রজেক্টটি কাজ করে, মানে একটি ফাইনালি ওয়ার্কিং প্রজেক্ট তাদের হাতে তুলে দেওয়া হয়। চমৎকার। কিন্তু আপনি ম্যাডাম বলেছিলেন না যে টেকনিক্যাল স্কিলের সাথে সাথেও টিম প্লেইং এবং কমিউনিকেশন স্কিলটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাহলে সেক্ষেত্রে এক্সিএসপি কিভাবে সাহায্য করতে পারে? সুন্দর প্রশ্ন। আমরা একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে কিন্তু স্টুডেন্টটাকে ছেড়ে দিই না, এরপরেই আসে কমিউনিকেশন পার্ট। কমিউনিকেশন পার্ট কিন্তু দু ধরনের, এক হলো ভার্বাল বা মৌখিক, আর এক হলো রাইটিং বা লেখা। যখন একটা প্রজেক্ট কমপ্লিট হয়, প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হয়। সেই প্রজেক্ট রিপোর্ট কিভাবে বানাবে সেটা পুরোটাই আমরা গাইড করে থাকি। প্রজেক্ট রিপোর্ট কিভাবে বানাবে মানে কোন কম্পোনেন্ট সম্পর্কে কিভাবে রাইট করবে, কোথায় ছবি দিতে হবে, কোথায় বা ফ্লোচার্ট লাগাবে, পুরোটাই কিন্তু আমরা গাইড করি। তারপর শুধু প্রজেক্ট রিপোর্ট বানালেই হবে না, প্রজেক্ট রিপোর্টটাকে আবার প্রেজেন্টও করতে হবে, প্রেজেন্টেশন। তাতে কি কি বিষয় থাকবে, কোথায় ছবির ব্যবহার হবে, কোথায় তারা ফ্লোচার্ট লাগাবে, পুরোটাই কিন্তু আমরা কারেকশন করি। ওরা লিখে আমরা কারেকশন করি। যারা লোকাল স্টুডেন্ট তারা তো আপনাদের কাছে এসে ট্রেনিং নিতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা একটু দূরে থাকে তাদেরকে আপনারা কিভাবে ঠিক সাহায্য করতে পারেন? দেখুন, আজকের দিনে দূরত্বটা কোনো ফ্যাক্টরি নয়। তা তো অবশ্যই। আজকের দিনে অনলাইন ট্রেনিং আমরা প্রোভাইড করে থাকি, স্কাইপ, ইমেল এসব তো রয়েছেই। তাছাড়াও বিভিন্ন পদ্ধতিতে আমরা অনলাইন ট্রেনিং প্রোভাইড করে থাকি। অনলাইন ট্রেনিং, প্রজেক্ট সবকিছুই আমরা গাইডেন্স দিয়ে থাকি। এছাড়া যেসব কম্পোনেন্ট ওরা ইউজ করবে সেসব কম্পোনেন্টগুলো আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিই। আচ্ছা, প্রজেক্ট কমপ্লিশন করলে আপনাদের এখান থেকে ঠিক কি কি পাওয়া যায়? দেখুন, প্রজেক্ট করার পর ওরা প্রজেক্ট এবং ট্রেনিং এর একটা সার্টিফিকেট পাচ্ছে। তাছাড়া ওরা নিয়ে যাচ্ছে ওদের বানানো প্রজেক্ট পিপিটি, প্রজেক্ট সিনপসিস, এবং সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো একটা কমপ্লিট লার্নিং। নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে আপনাদের ট্রেনিংটি একটি স্টুডেন্টকে উপযুক্ত করে তোলার জন্য যথেষ্ট প্রশংসাযোগ্য।
কিন্তু একটা রিকোয়েস্ট আপনাকে করবো ম্যাডাম, যদি আপনি আমাদের একটি প্রজেক্ট এখানে এনে দেখান। দেখানোর জন্য তো বিভিন্ন প্রজেক্ট রয়েছে, তবে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রজেক্টগুলোকে তুলে ধরব। আচ্ছা। This is a project of voting machine. So as you can see, this one is giving the power. So we have connected the 5-volt power source over here, and if I connect it, this will get the power. Okay. So once it gets the power, it is saying press init to begin. To start this project, you have to press the init button. So this one is your init button. So I am pressing the init button. Now it is saying welcome and press button to vote. So here 4 candidates are there, P1, P2, P3 and P4. Now when the voter comes, he can vote either for P1, P2, P3 or for P4 by pressing these switches. So right now I am pressing the switch number 1, means it will be voting for P1, but that will not be displayed in this screen because the voting is confidential. So the user has given the vote and it is saying thank you. Now when the next user comes, the invigilator has to skip this one once again. So it will show the welcome message and the pressing the button switch. So again the user can press any switch and it can vote for that. So I am again pressing it for P2 and again it is showing that it has given the vote. Now when the third user is coming, again invigilator is pressing the start switch. So it is showing the message that welcome and press the button to vote. Now say the third user is voting for P1 once again. So he is pressing C1 switch. So the voting is completed. Now if you want to see the result, you have to press this button. Okay, this is the result button. So I am pressing the result button and it is showing that results are out and it is showing the count of the vote. See, P1 has got 2 votes, P2 has got 1 vote and P3, P4 was having no vote. So it is showing the result again and again. Again it is displaying that P1 has got 2 and P2 has got 1. And it is also showing that who is the winner. So it says that P1 wins. Just give me some second. It will show that P1 wins. So P2 is 1, P3 is 0, P4 0 and you see P1 wins. So this is the project on an electronic voting machine. Thank you. Project of visitor counter. Right now there is no visitor, so it is showing 00. Now if a visitor is entering, check what is happening. So one visitor has entered and it has been increased to 1. Now if one more visitor is coming, so it has been increased to 2. If one more visitor is coming, it has been increased to 3. Now what happens if the visitor is coming out? So the visitor will be coming out from here and it has been decreased to 2. Now we are going to see one more project. This one is hardware code lock. Okay, so first we are giving the power from here and as you can see the LED is glowing and it is asking for password. So I have to give the password. Here I am pressing the keys for giving the password. So I am pressing the first key, second key, third key and fourth key and finally I have to click on enter. So you see, since the password is correct, access has been granted and this LED is glowing. Now by pressing any key I can stop that LED. So I am pressing this key and that LED has been stopped. So again it is asking for the password to glow this LED. Now I am giving a wrong password and pressing the enter. In this case it is showing access denied. Access denied and the LED is also not glowing. So again it is asking for the password. Again I am giving the proper password 3, 4 and pressing enter. So access has been granted and the LED is glowing. So this is our project on hardware based code lock. Thank you.